এই দুর্ভোগ আমরা চাই না এবং আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। গভীর রাতে উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠক, দাবি পূরণের আশ্বাসে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু। কালোবাজারির কবজায় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই, পাণ্ডুলিপি ছাপিয়ে নীলক্ষেতের দোকানে বিক্রি। অসাধু প্রেস মালিকদের দুষছে এনসিটিভি, দ্রুত বই সরবরাহের তাগিদ। স্থায়ী আমানতের 1300 কোটি টাকা তুলতে নাজেহাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জমা আছে এসালমের 4টি সহ বিভিন্ন ব্যাংকে। চিঠি লেনদেন বৈঠকেও মিলছে না সাড়া। বড় মৌসুমের শুরুতেই সার কিনতে হিমশিম চাষিদের। নওগাঁয় প্রতি বস্তায় দাম বেড়েছে 250 টাকা। কৃত্রিম সংকট নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ বিক্রেতা ডিলারদের। এবং আজকে গেল আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিল। সিনেটে পায়নি ভোট। তেল আবিবে নিষিদ্ধ ফিলিস্তিনি শরণার্থী সংস্থা, সংকট বাড়ার শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। প্রায় 26 ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রেলওয়ে রানিং স্টাফরা। মঙ্গলবার গভীর রাতে রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা। বৈঠক শেষে তারা জানান, দাবি পূরণের আশ্বাস মিলেছে। কর্মবিরতি থেকে সরে আসার ঘোষণার পর থেকেই সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার মধ্যরাতে শুরু হয়েছিল কর্মবিরতি। প্রত্যাহারের ঘোষণাও এলো মধ্যরাতে। মঙ্গলবার গভীর রাতে রেল উপদেষ্টা ফাউজুল কবির খানের বাসায় বৈঠকে বসেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা। বৈঠকে শ্রমিক নেতাদের সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন। প্রায় ঘণ্টাখানিকের বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমরা যাত্রী চাদরের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না, আমরা বাধ্য হয়ে কোনো রীতি ডাক দিয়েছিলাম। আমরা এখন থেকে আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায় এবং এখন থেকে যেন ট্রেন পরিচালনার দিকে মনোযোগ দেয় এবং আইনগতভাবে গাড়ি পরিচালনা করে। দীর্ঘদিন ধরে মাইলেজ ভাতা পেয়ে আসছিলেন রেলের রানিং স্টাফরা। 2021 সালে নভেম্বরে ভাতা কমানো হলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। সবশেষ সোমবার বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মবিরতিতে যান। সুবিধা না থাকলে রানিংয়ে চাকরি করা আমাদের সম্ভব না, যেহেতু আমরা মাসের 20 দিন আমাদের বাইরে থাকতে হয়। শ্রমিক নেতাদের পাশাপাশি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খানও। বলেন, যেসব সুযোগ সুবিধা আগে ছিল সেগুলোই বহাল রাখা হবে। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না, পরিবর্তন হবে না। এর আগে 26 ঘন্টার কর্মবিরতির কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে স্টেশনে আসা যাত্রীদের। অনেকে কর্মবিরতির কথা না জানায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন। এক পর্যায়ে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় বিআরটিসি বাস। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে ট্রেন চলাচল শুরুর খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, রংপুরে রেদওয়ান হিমেল, সিলেটে অপু বণিক এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতে যাচ্ছি সালেহীর কাছে। সবকটি ট্রেনই আসলে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে, তবে দু একটি ট্রেনের 1 থেকে 2 ঘন্টা মতো বিলম্ব আছে এবং সেটি আসলে স্বাভাবিক, কারণ ট্রেনগুলো রাতের পর থেকে আসলে ফাংশনাল করা শুরু হয়েছে যে কোনটি কখন চলবে এবং কোন রুটে কিভাবে সেটি যাবে, সেটির যে বিন্যাস সেটা হচ্ছে রাতের বেলা শুরু হওয়ার কারণে সেটি নিয়ে 1 থেকে 2 ঘন্টা আসলে প্রতিটি ট্রেনের বিলম্ব আছে। তবে কমলাপুর রেল স্টেশন থেকে আমরা দেখেছি সকাল থেকে প্রতিটা ট্রেন আসলে ছেড়ে গেছে। যে কয়টি ট্রেন আজকে শিডিউল মেনে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল তার কোনো ট্রেনই আসলে ছেড়ে যায়নি, এমনটি হয়নি। তবে যাত্রীর চাপ কিছুটা কম, অর্থাৎ যাত্রীদের সঙ্গে আমি দু একজনের সঙ্গে কথা বলে যেটি জানলাম, তারা বলছেন শেষ রাতে এসে হয়তো এই সিদ্ধান্তটি হওয়ার কারণে অনেকেই রাতের বেলা এটি জানতে পারেননি। তারা সকালবেলায় ঘুম থেকে উঠে জেনেছেন, অথবা একেবারে ভোরবেলা হওয়ার কারণে আসলে মানুষ অনেকে ঘুম থেকে উঠেননি, যে কারণে মানুষ বিকল্প পথে যারা আজকে ঢাকা ছেড়তে চেয়েছেন
ঢাকা ছাড়তে যারা চেয়েছেন আজকে, তারা গতকালকেই যেহেতু একটা অনিশ্চয়তা ছিল ট্রেন চলবে কি চলবে না, বা রানিং স্টাফদের যে আন্দোলন সেটি আসলে কি হবে তা নিয়ে যেহেতু ধোঁয়াশা ছিল, সেজন্য আসলে গতকালকেই আজকের যারা ঢাকা ছাড়ার যাত্রী তারা হচ্ছে বিকল্প পথে ব্যবস্থা করে রেখেছিলেন, যেই কারণে আজকে কিছুটা চাপ কম হবে এমনটি কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ আসলে মনে করছেন। আর পাশাপাশি আসলে আজকে স্টেশনে কিছুটা যাত্রী কম, তবে সকাল থেকে সবকিছু ট্রেনই শিডিউল মেনে, কোনো ট্রেন এখন পর্যন্ত এখান থেকে ছেড়ে যায়নি এমন হয়নি, তবে যাত্রী কিছুটা কম। যেটা আমি বলছিলাম যে গতকাল সারাদিন আসলে দিনভর নাটকীয়তা হয়েছে, সারাদিনের যেই আলোচনা চলেছে, আলোচনার টেবিল খোলা ছিল, এরপরেও কিন্তু আসলে সমাধান হয়নি। শেষ রাতে এসে এটির সমাধান হচ্ছে, তবে তারা আশ্বাসের উপরে ভিত্তি করে, তারা যেহেতু রেল উপদেষ্টা তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেবেন বলে আশ্বস্ত করেছেন তাদেরকে, সেই আশ্বাসের উপর ভিত্তি করে তারা আসলে এই শেষ রাতে এসে তাদের যে কর্মবিরতি সেটি তারা আসলে প্রত্যাহার করে। বলা চলে যে যাত্রীরা স্বস্তি জানাচ্ছেন, তারা বলছেন তাদের যে ভোগান্তি ছিল তা আসলে একদিনের মধ্যে সেটা সম্ভব হয়েছে, এই জন্য তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি যাত্রীরা বলছেন গতকালকের ভোগান্তি কাটিয়ে আজকে আসলে স্বস্তিতে ফিরেছে ট্রেন, যে কারণে তারা স্বাচ্ছন্দ্যেই গন্তব্যে যেতে পারবেন, এটিও তারা আসলে বলছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব রংপুর রেল স্টেশনে, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। দেখেন, সারা দেশের মতো উত্তরের জেলার রংপুরে রেল সেবা চালু হওয়াতে কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছেন যাত্রীরা। গত 26 ঘন্টা ধরে এই রেল সেবা বন্ধ থাকার কারণে কিন্তু অনেকটা দুর্ভোগ পাতে হচ্ছেন যারা রেলগামী যাত্রীরা রয়েছে, বিভিন্ন রুটের যাত্রীরা। আমরা রংপুর রেল স্টেশনে এসে সকাল 7টায় এসে দেখতে পেরেছি যে এখানে আসলে যে লালমনিরহাট এক্সপ্রেস সেটা কিন্তু আসলে ছেড়ে গিয়েছে। এরপরে আমরা দেখেছি যে বুড়িমানির যে লালমনিরহাট বিরলগামী যে এক্সপ্রেসটি সেটা আসলে কিছুক্ষণ আগে এই রেল স্টেশনে এসে পৌঁছেছে। সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই যে মানুষের উপস্থিতি এবং মানুষ যেটা এসে এখানকার যাত্রী সাধারণ এসে যেমনটি জানতে পেরেছেন যে এই 26 ঘন্টা কর্মবিরতি যারা রেলের যে কর্মকর্তা রয়েছে তারা উপদেষ্টা এবং শ্রমিক নেতার সঙ্গে আসলে দীর্ঘ আলোচনার পর এই প্রত্যাহার রেল সেবা আসলে তারা যে প্রত্যাহার করেছিল এবং সেটা আসলে স্বস্তির নিঃশ্বাস পাওয়ার পরেই কিন্তু তাদের এই রেল সেবাটা আবার চালু হয়। এরপরে আমরা দেখেছি যে রংপুর রেল স্টেশনে যে লোকাল যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল 7টা থেকে আসতে শুরু করেছে। সকাল 7টায় আমরা দেখেছি কিছুক্ষণ আগেই যে বিরল লালমনিরহাট এবং দিনাজপুর কমিউটার যে ট্রেনটি রয়েছে সেটা কিন্তু কিছুক্ষণ 5 মিনিট আগে এসে এই রংপুর রেল স্টেশনে উপস্থিত হয়েছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেটা কিন্তু যে তাদের নির্দিষ্ট যে গন্তব্য সেখানে সেই উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দিবেন বলে এমনটি জানিয়েছেন আমাদের রংপুর রেল স্টেশন সুপারিনটেন্ডেন্ট শঙ্কর গাঙ্গুলি। সব মিলে তারা আমাদেরকে যেমনটি বলেছেন তাদের যে আসলে বেতন ভাতা সহ বিভিন্ন যে দাবি দাবাগুলো ছিল সেগুলো নিয়ে আসলে কথা হচ্ছিল উপদেষ্টার সঙ্গে এবং যারা শ্রমিক নেতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলে দীর্ঘ 26 ঘন্টা যে আলোচনা, সেই আলোচনা শুরু হওয়ার পরেই কিন্তু তাদের এই রেল সেবাটা সেটা কিন্তু আসলে চালু হয়ে গেছে। এতে করে আমরা কথা বলেছিলাম রংপুর রেল স্টেশনে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা আমাদেরকে যেমনটি বলছেন আসলে এই রেল সেবাটা যখন বন্ধ থাকে তখনই কিন্তু তাদের কষ্টের সীমা পরিসীমা থাকে না এবং সবকিছু মিলেই তাদের আসলে বাসে যাওয়াটা যেমন কিছুটা অস্বস্তিকর এবং ট্রেনে যাওয়াটা তাদের কাছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা, এমনটি আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলে রংপুর রেল স্টেশনে যে যাত্রী সেবা রয়েছে তার যেই সবকিছু মিলে আমার কাছে রংপুর থেকে যেই স্বস্তির নিঃশ্বাস সেটা সব শেষ এবং এই মুহূর্তে আমরা চলে যাব সিলেট স্টেশনে, সেখানে রয়েছে সহকর্মী বণিক। সিলেটে বর্তমানে আমি রয়েছে এখন রেলওয়ে স্টেশনে। আপনারা জানেন যে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির দীর্ঘ 26 ঘন্টা পর আজকে ভোর 6:15 সিলেট থেকে কালনির যে রেল স্টেশন থেকে যে কালনি যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং আমরা যেমনটি দেখেছি অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে যাত্রীদের চাপ অনেকটাই কম ছিল, কারণ জানেন যেহেতু গত সোমবার রাত থেকেই কর্মবিরতি চলছিল
এবং গতকাল রাতে প্রায় 2:30টার দিকে কিন্তু কর্মবিরতি প্রত্যাহার হওয়ার পর থেকে কিন্তু একটু একটু করে যাত্রীরা আসলে স্টেশনে আসতে শুরু করে এবং অনেকেই আসলে টিকিট রিটার্ন দিয়েছেন, যার কারণে কিন্তু তারা অন্য যেসব যানবাহন রয়েছে বা পরিবহন রয়েছে সেগুলোতে কিন্তু তাদের গন্তব্যে যাত্রা করেছে। তেমন কিন্তু সিলেটের আমাদের এখানকার যে পরিস্থিতি এখন বর্তমানে, যাত্রীরা আসছেন তবে খুবই অল্প সংখ্যকভাবে, যেহেতু মধ্যরাতে সিদ্ধান্তটি আসছে সেই ক্ষেত্রে আসলে অনেকেই বিষয়টি অবগত হচ্ছেন না। এবং যে জিনিসটি বলছিলাম, সকালবেলার দিকে যে কালনি যে ট্রেনটি রয়েছে যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, সেই ট্রেনটি কিন্তু ঠিক সময়েই কিন্তু ছেড়েছে, সেখানে কোনো ধরনের বিলম্ব আমরা দেখিনি। এমনও হয়েছে যে কয়েকজন যাত্রীও কিন্তু ঠিক সময়ে ট্রেনটি কিন্তু ধরতে পারেনি। তো দিনভর আসলে গতকালকে থেকে কিন্তু এই পরিস্থিতি ছিল, যেহেতু কর্মবিরতি ছিল, সেখানে কিন্তু দুর্ভোগের যে চিত্রগুলো ফুটে উঠেছিল এখানকার স্টেশনের মধ্যে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে কিন্তু রেল স্টেশনটি ফাঁকা রয়েছে, যদিও আজকে আরও কিছু ট্রেন সিলেট থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। তো সেই সুবাদে কিন্তু অনেককেই আমরা দেখতে পেয়েছি যে কাউন্টারে এসেছেন এবং টিকিট সংগ্রহ করেছেন। আজকে সকাল 6:15 যে ট্রেনটি চলে গিয়েছে, ঠিক পরবর্তীতে যে ট্রেনের যে শিডিউলটি আমরা পেয়েছি সেটি হচ্ছে দুপুর 12টায় জয়ন্তিকা সিলেটে যাবে এবং বিকেল 3:30 কিন্তু পারাবত সিলেট থেকে ঢাকায় চলে যাবে এবং রাত 10টায় উদয়ন যে এক্সপ্রেসটি রয়েছে সেটি কিন্তু সিলেট থেকে ছেড়ে যাবে। তো 26 ঘন্টা কর্মবিরতির পর সিলেট থেকে রেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে এবং সারা বাংলাদেশেও স্বাভাবিক হয়েছে। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক। রানিং স্টাফদের কর্মবিরতির পর ময়মনসিংহে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে ময়মনসিংহ স্টেশন থেকে 4টি ট্রেন বিভিন্ন রুটে কিন্তু ছেড়ে গেছে। আমরা দেখেছি যে 7:25 প্রথমে ময়মনসিংহ এক্সপ্রেস যে মেইল ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেটি কিন্তু 7:25 ছেড়ে গেছে। পরবর্তীতে আমরা দেখেছি জামালপুর কমিউটার দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যে ট্রেনটি সেটি কিন্তু 7:45 দিকে ময়মনসিংহ স্টেশন ছেড়ে যায় এবং ময়মনসিংহ এক্সপ্রেসের আরেকটি মেল ট্রেন ভুয়াপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং একটি লোকাল ট্রেন জারিয়া জাঞ্জালগামী সেটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা ছেড়ে যেতে দেখেছি। অর্থাৎ ট্রেন চলাচলে যে স্বাভাবিক সেটি কিন্তু হয়েছে এবং কিছুটা বিলম্বে রয়েছে ট্রেনের যাত্রাটা। তবে যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে যেহেতু যাত্রী সংখ্যা একেবারে সীমিত এবং যারা ট্রেন পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা যেহেতু কিছুটা পরে এসেছেন, ফলে কিছুটা বিলম্ব হলেও খুব দ্রুতই সেই যে আসলে সেটি কিন্তু কেটে যাবে। এবং আমরা দেখেছি সকাল থেকে মূলত অনেকেই জানতেন না যে ট্রেন চলাচল শুরু হয়েছে, তারা বাসে করে বিভিন্ন তাদের গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরবর্তীতে যখনই আসলে জানতে পারলেন যে ট্রেন চলাচল শুরু হয়েছে তখনই কিন্তু তারা স্টেশনে এসেছেন এবং যারা ঢাকাগামী ছিলেন তারা ঢাকার উদ্দেশ্যে তারা ট্রেনে গেছেন এবং যে ট্রেনটি আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে, যারা বিভিন্ন ভৈরব গরিপুর বিভিন্ন জায়গায় আসলে তারা যাবেন, তারা কিন্তু সকালে এসে সেই ট্রেনে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে গিয়েছেন। এবং গতকালকে যে দেখেছি মানুষের ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু তারা আর চান না। যে কোনো দাবি আদায়ের বিষয়ে এই সাধারণ মানুষের যাত্রীদের কথা মাথায় রেখে আসলে যে কোনো কর্মসূচি দেওয়ার কিন্তু তারা দাবি জানিয়েছেন। আমরা দেখেছি গতকালকে দিনভর কিন্তু সেই ভোগান্তি মানুষকে পোহাতে হয়েছে। তো এই ভোগান্তি যেন না পোহাতে হয় সেই বিষয়টি কিন্তু তারা বিবেচনায় রাখার দাবি জানিয়েছেন। এবং ময়মনসিংহে যে 28 জোড়ার ট্রেন সেটি কিন্তু পর্যায়ক্রমে ছেড়ে যাবে এবং ঢাকায় যে ট্রেনগুলো রয়েছে সেটি ময়মনসিংহে আসবে আর কি। তো এই ছিল ময়মনসিংহ রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সারা দেশে ট্রেন চলাচল শুরু নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। দাবি পূরণে প্রশাসনের আশ্বাসে 4 দিন পর কর্মবিরতি প্রত্যাহার করলেন খুলনার ট্যাঙ্ক লরি মালিক ও শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম আহমেদ।
পেট্রোল পাম্পগুলো জ্বালানি তেল শূন্য অপেক্ষায় রয়েছে যানবাহন, এটি এই মুহূর্তের চিত্র খুলনা নগরীর অধিকাংশ পেট্রোল পাম্পে। তবে এই যে অসুবিধা, এটি হয়তো কিছু সময়ের মধ্যে নিরসন হবে বলে যারা ধর্মঘট করছিলেন ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতারা, তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ প্রশাসনের যে আশ্বাস, সেই আশ্বাসের পরে তারা আসলে কর্মবিরতি প্রত্যাহারের কথা জানিয়েছেন। সকাল 8টা বা এর কিছু সময় পর থেকে ডিপোগুলো থেকে তেল উত্তোলন শুরু হওয়ার কথা রয়েছে এবং এই তেল উত্তোলন শুরু হলে সেটি আসলে পেট্রোল পাম্পগুলোতে সহসা পেট্রোল পাম্পে আসবে। এরপরে তেলের যে স্বাভাবিক যোগান সেটি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। অর্থাৎ তবে এই মুহূর্তে গতকাল ঠিক সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে আসলে খুব তেল ছিল না এবং এই মুহূর্তে আসলে বেশিরভাগ পেট্রোল পাম্পই তেল শূন্য এবং সেই সব যারা পেট্রোল পাম্পগুলোর মালিকরা রয়েছেন তারা তাদের যে তেল নেই সেটি আসলে নোট আকারে কাগজে লিখে দিয়েছেন যে ধর্মঘটের কারণে, কর্মবিরতির কারণে কোনো ধরনের তেল নেই, অর্থাৎ অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু তাদের দুঃখ প্রকাশ আসলে সাধারণ মানুষের দুর্ভোগ নিরসন হচ্ছিল না। অর্থাৎ বিভিন্ন যানবাহন সকাল থেকে আমরা দেখেছি, গতকাল রাতেও দেখেছি, যানবাহনগুলো পেট্রোল পাম্পগুলোতে এসে তেল না পেয়ে ফিরে যেতে যাচ্ছিল। পথে অনেকে কিন্তু আসলে গাড়ি ফেলতে দেখা গেছে, অপেক্ষা করতে দেখা গেছে। সকাল থেকেও পেট্রোল যে এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি। দৈনন্দিন কাজের জন্য যারা বেরিয়েছেন বাইরে, যারা বিভিন্ন মাহেন্দ্রা সহ ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো রয়েছে সেই সব যানবাহনের যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে অনেকে হয়তো জানতেন না যে তেল পাম্পগুলোতেও আসলে তেল নেই, তার ফলে তাদের এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়েছে এবং আসলে বসে থাকতে হয়েছে। অফিসগামী যারা রয়েছেন তারাও বলেছেন যে অফিসে যেতে হলে হয়তো পথে তাদের বাইক অথবা যে যানবাহন রয়েছে সেটি ঠেলে নিয়ে যেতে হবে অর্ধেক পথ থেকে। তবে এখন পর্যন্ত আসার কথা এতটুকুই যে যারা ধর্মঘটে ছিলেন, কর্মবিরতি ছিলেন, তারা তাদের কাজ শুরু করার কথা জানিয়েছেন। এর ফলে খুব দ্রুত সময় হয়তো খুলনা সহ যে 16টি জেলায় তেল উত্তোলন, তেল সরবরাহ না হওয়ার কারণে খুলনা থেকে পদ্মা, মেঘনা, যমুনা অয়েল ডিপো থেকে যে ধরনের ভোগান্তির কথা আমরা শুনছিলাম সেটি হয়তো নিরসন হবে। এবং এর ফলে একটু জানিয়ে রাখি যে গত 21শে আগস্টের একটি নাশকতা মামলায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক রয়েছে আলী আজিম, তাকে গ্রেফতার করে পুলিশ। গত রোববারের ঘটনা ছিল এটি। এরপরে তাকে আসলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। যদিও গতকাল এবং গত পরশু অর্থাৎ সোম মঙ্গলবার 2 দিনের একদিনও তার জামিন হয়নি বলে আমরা জামিন হয়নি আদালতের মধ্যে, তাকে কারাগারেই পাঠানো হয়েছে। তবে তাদের যে প্রশাসনের আশ্বাস খুব দ্রুত সময় তাদের যেসব দাবি রয়েছে সেই দাবি পূরণ করা হবে। এর ফলে হয়তো স্বাভাবিক যে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হবে। তো খুলনা থেকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি এবং তাদের কর্মবিরতি প্রত্যাহারের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ। চট্টগ্রাম বন্দরে স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে রাখা 1300 কোটি টাকার ভবিষ্যৎ ক্রমশে অনিশ্চিত হয়ে পড়েছে। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতির মাঝে ফেরত পেয়েছে মাত্র 18 কোটি টাকা। বারবার চিঠি দেওয়ার সত্ত্বেও টাকা ফেরতে ব্যাংকগুলোর আশানুরূপ সাড়া না পেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছে চট্টগ্রাম বন্দর। সাক্ষাৎ চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের হিসাব বিভাগের তথ্য অনুযায়ী সাবেক অ্যাসালমের মালিকানাধীন 4টি ব্যাংকে 927 কোটি টাকা সহ স্থায়ী আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকের শাখায় অন্তত 1300 কোটি টাকা আটকে আছে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে চিঠি দেওয়ার পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে স্থায়ী আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে আসছে বন্দর কর্তৃপক্ষ। ডিসেম্বরের মধ্যে টাকা পরিশোধের অঙ্গীকার করলো। এখন পর্যন্ত শুধুমাত্র একটি ব্যাংক থেকে 18 কোটি টাকা পাওয়া গেছে। এই অবস্থায় টাকা ফেরত পাওয়ার সহযোগিতা চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দেওয়া হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিল, পরে আবার টাইম পিটিশন দিয়েছে। তো মূলত তারা টাকাটা দিতে এখন গড়িমসি করছে। বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলোর গ্যারান্টার, সেই হিসেবে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ আমরা কামনা করেছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী মোট আয়ের 50% সরকারি ব্যাংকে এবং বাকি 50% বেসরকারি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে রাখতে হয়। সেই অনুযায়ী বেসরকারি ব্যাংকে রাখা 1300 কোটি টাকা নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রাম
বন্দর কর্তৃপক্ষ মূলত আমদানি রপ্তানি বাণিজ্যের কন্টেনার পণ্য হ্যান্ডেলিং এর পাশাপাশি বিভিন্ন স্থাপনা ভাড়া দিয়ে বছরে প্রায় 4,000 কোটি টাকা আয় করে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে নিজস্ব খরচ মিটিয়ে বছরে অন্তত 1,000 কোটি টাকা জমা হিসেবেই থাকছে। আর এই টাকা নিয়েই জটিলতা চলছে। তবে এসব দুর্বল ব্যাংকে শত শত কোটি টাকা জামানত হিসাবে রাখা নিয়েও প্রশ্ন উঠেছে। যারা এই ব্যাংকের মালিক ছিলেন তারা অনেক প্রভাবশালী ছিলেন, তাদের প্রভাবে হয়তো রাখা হতে পারে, এরকম ঘটনাও ঘটতে পারে। আতঙ্কিত গ্রাহকেরা একযোগে টাকা তুলে নেওয়ায় ব্যাংকগুলোতে সাময়িক তারল্য সংকট সৃষ্টি হয়েছে। এ নিয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যাংকগুলোর টাকা বন্দর কর্তৃপক্ষ কিভাবে পাবে, ফেরত পাবে, সেটা অবশ্যই বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে এবং সে টাকা তারা ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এরই মধ্যে 18 কোটি টাকা ফেরত দিয়েছে। এছাড়া আরো 12 কোটি টাকা আগামী মাসে নগদায়ন হওয়ার কথা রয়েছে। তবে স্থায়ী আমানতের টাকা দ্রুত নগদায়ন না হলে ব্যাংকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে বৈধ যানের 3 গুণ বেশি অবৈধ। রাজশাহী নগরে ব্যাটারি চালিত অটো রিকশার দাপটে বাড়ছে যানজট। ট্রাফিক পুলিশের অভিযান শুরু হলেও কমছে না দুর্ভোগ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিশ্চিত হলে তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। যুক্তরাষ্ট্রের যুব দলের উদ্যোগে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, বেগম জিয়ার শারীরিক সুস্থতা নিশ্চিত হলেই তার দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সঙ্গে দেশে ফিরবেন কিনা প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে দুজন একসঙ্গে দেশে ফিরবেন কিনা। যে ওনার বেশ কিছু পরীক্ষা আমরা করিয়েছি যেগুলো এখানেও সম্ভব হয় নাই, সেগুলো ওনারা করিয়েছেন। সেগুলোর রিপোর্ট কিন্তু কয়েকটা আমরা এখনো আজকেও পাইনি। কাজে সেগুলো সব পাওয়ার পরবর্তীতেই সিদ্ধান্ত হবে যে উনি কত দ্রুততার সঙ্গে বাংলাদেশে ফেরত যাবেন। সবকিছু মিলিয়ে পরিস্থিতিই বলে দিবে কখন উনি ইনশাআল্লাহ ফেরত যাবেন। এবং আমরা খুবই আশাবাদী অতি দ্রুত জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বাংলাদেশে ফেরত যাবেন। 15,000 যানের নিবন্ধন থাকলেও সড়কে চলছে প্রায় 3 গুণ। রাজশাহী নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যানের কারণে বাড়ছে যানজট। নগরবাসীরা বলছেন যানবাহনগুলো নিয়ন্ত্রণহীন ও অপরিকল্পিতভাবে চলাচল করায় পথচারীদের ভোগান্তি বাড়ছে। সিটি কর্পোরেশনের দাবি, অনিবন্ধিত যান চলাচল বন্ধের উদ্যোগ নিয়েছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহী নগরীর ভদ্রামোড়ে পুলিশ বক্সের পাশে রাস্তার মাঝেই ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড। এমন অপরিকল্পিত এসব স্ট্যান্ডের কারণে সড়কের মোড়গুলোতে যানজট লেগে থাকে। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচলে নগরীর সাহেব বাজার, মণিচত্বর, লক্ষ্মীপুর মোড়, রেলগেট, তালাইমারি এলাকার যানজট দিনে দিনে বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। যেভাবে অটোগুলো বেআইনিভাবে রাস্তা ঘিরে দাঁড়ায়, যার কারণে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বাড়ে। সকালে অফিস টাইম এবং স্কুল টাইমটাতে একটু যানজট হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরীতে তালিকাভুক্ত ব্যাটারি চালিত অটোরিকশা প্রায় 9,000, রিকশার সংখ্যা 5,800 এবং ভ্যান 200। তবে সড়কে চলছে প্রায় 40,000। এমনকি সকাল ও দুপুর 2 শিফটে চালানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। মহানগরীর বাইরের রিকশাও দিনের বেলায় শহরে ঢুকছে। মহাজনকে 500 টাকা দেওয়া লাগে, আমাদের 200-300 টাকা থাকে ধরেন। আমরা পেটের জ্বালাতে বাড়ালছি ধরেন। আমরা কই যাই দাঁড়াবো, কন দাঁড়ানোর তো জায়গা লাগবে। গরিব মানুষের বাবা কি করবো বলো, এই কারণে আমরা তো ধরো বয়স হয়ে গেছে, আমরা তো অন্য কাজে করতে পারবো না রে বাবা। চালকদেরকে যাতে আমরা প্রশিক্ষণ দেওয়াতে পারি এই বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে এই সিদ্ধান্তটা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাফিক বিভাগ বলছে অনিবন্ধিত 3 চাকার যান চলাচল বন্ধে অভিযান শুরু হয়েছে। অনুমোদনের যাদের নাই তারা যাতে চলতে না পারে তার জন্য আমরা একটা অ্যাপস ডেভেলপ করেছি। সেই অ্যাপসটার মাধ্যমে অন দ্য স্পটে আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা সেটা যাচাই করতে পারি যে কার্ডটা বৈধ না অবৈধ।
রাজশাহী নগরীতে বৈদ্যুতিক 3 চাকার যান চালানোর জন্য 21,000 চালককে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে সিটি কর্পোরেশন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। সকালের সময় আরো থাকছে বিতর্কের বিপিএলে আরও দীর্ঘ হলো পাওনা টাকা না পাওয়ার তালিকা। টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেলেন রাজশাহীর অ্যানালিস্ট ও সহকারী কোচ, এখনও নিশ্চুপ বোর্ড। বড় মৌসুমের শুরুতে নওগাঁর বরেন্দ্র এলাকায় সারের সংকটে তৈরির অভিযোগ উঠেছে। কৃষকরা জানান, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারের বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে ব্যবসায়ী ও ডিলাররা। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। রকিবুল ইসলামের ছবিতে MR রকির রিপোর্ট। নওগাঁর বরেন্দ্র এলাকার মাঠ জুড়ে ধান রোপণে ব্যস্ত কৃষক। রোপণের শুরুতে জমিতে সার প্রয়োগ করতে হয়, তবে সেই সার কিনতে গিয়ে নাজেহাল চাষি। সরকার প্রতি কেজি এমওপি সারের দাম 20 টাকা, ইউরিয়া 27 টাকা এবং টিএসপির 27 টাকা দাম বেঁধে দেয়। কিন্তু জেলার মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। কৃষকদের অভিযোগ, সরবরাহ কমার অজুহাতে সব ধরনের সারের বস্তাপ্রতি 250 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে ব্যবসায়ী ও ডিলাররা। সার কিনতে গেলে দোকানদার বলে যে সার নাই দোকানে, দাম এই লাগবে, হলে আসে না হলে নাই। 100 টাকা 200 টাকা বেশি, যার জন্য টাকা বেশি হলে দিচ্ছে। গতবারের চাই খরচটা অনেক বেশি, তো এবারে ধানের দামটা একটু বেশি রাখলে কৃষকরা বাঁচবে। এদিকে সারের দাম বৃদ্ধি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করছেন ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। বলতেছে বরাদ্দ আছে, মাল স্লো আসতেছে, বাজারে চাহিদা হয়ে গেছে বেশি, আমরা মেকআপ দিতে পারতেছি না। কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা যদি সুযোগ নিয়ে থাকে, সরকারি বেসরকারি দোকানদার যারা খুচরা বিক্রি করে, তারা এই সুযোগ নিতে পারে। আর কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস কৃষি বিভাগের। সরকার যে নির্ধারিত মূল্যে সেই মূল্যে বিক্রি হচ্ছে এবং এ ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি যাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি না হয়। বিএডিসির 207 জন ও বিসিআইসির 127 জন নিবন্ধিত ডিলার নওগাঁয় সার সরবরাহে কাজ করছেন। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জেলায় 76,000 মেট্রিক টন ইউরিয়া, ডিএপি ও এমওপি সারের বরাদ্দ দেওয়া হয়েছে। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্পের কল্যাণে রাজশাহী বিভাগের 8 জেলায় সারা বছরই জমিতে সেচের পানি পাচ্ছে কৃষক। ফলে সেচের পানির অভাবে আর নষ্ট হচ্ছে না কোনো জমির ফসল। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপে পানি উঠছে না। এর জন্য নতুন করে নলকূপ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সাইফুর রহমান, রকির রিপোর্ট। একসময় রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় সেচের অভাবে অনাবাদি থাকত শত শত হেক্টর ফসলি জমি। অপেক্ষা করতে হতো বর্ষার বৃষ্টির জন্য। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ প্রকল্প চালুর পর বদলাতে থাকে সে চিত্র। বর্তমানে বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা, ভুট্টা, পেঁয়াজ, আলু সহ নানা রকম ফসলের সমারোহ। কৃষক বলছেন, স্মার্ট প্রিপেড কার্ডের মাধ্যমে প্রতি ঘন্টায় 120 থেকে 145 টাকায় দিনরাত জমিতে সেচ দিতে পারছেন তারা। ফলে আউশ, আমন ও রবি মৌসুমে অনাবাদি থাকছে না কোনো জমি। আগে সেচের ব্যবস্থা ছিল না, এখন সেচের ব্যবস্থার কারণে সবকিছু ফসলাদি হয়েছে আর কি। আগের থেকে এখন আমরা 3-4টা ফসল আমরা উৎপাদন করতে পারি। ডিপ টিউবওয়েল বরেন্দ্র হওয়াতে আপনার বিভিন্ন রকম ফসল করা যায়, যে যেটা করবে সেটাই করতে পারে। অল্প খরচে আমরা এই খাল থেকে পানি নিয়ে জমিতে সেচ দিতে পারি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, জেলাগুলোতে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি নদী ও খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করে সারা বছরই কৃষকদের সেচ সুবিধা দেওয়া হচ্ছে। তবে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে ভূপরস্থ পানি ব্যবহার ও সেচের পানি কম লাগে এমন ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আন্ডারগ্রাউন্ড পানির বাদ দিয়ে আমাদের গ্রাউন্ড ওয়াটার, বিশেষ করে পদ্মা নদী থেকে পানি যে আসে সেই পানির মাধ্যমে ডিপ টিউবওয়েল পরিচালনার জন্য 24 ঘন্টা এবং 365 দিন প্রিপেড কার্ডের মাধ্যমে কৃষকদের সেচ দিয়ে থাকে। আমাদের ট্রান্সফরমার সবসময় ঝোলানো থাকে, সবসময় রেডি থাকে। কৃষক যখন চায় তখনই পানি নেওয়ার তারা সুযোগ পায়। এদিকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া ও পাবনায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক গভীর নলকূপে পানি উঠছে না। এছাড়া নষ্ট হয়ে গেছে 200-র বেশি নলকূপ। তাই এসব জেলায় নতুন আরও গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যে এলাকায় এখনও গভীর নলকূপ স্থাপনের সুযোগ রয়েছে, বিশেষ করে রংপুর, ঠাকুরগাঁ, নাটোর এসব এলাকায়
আমরা নতুন করে প্রজেক্ট নিচ্ছি, নিয়ে আমাদের সেচ যন্ত্রের সংখ্যা বৃদ্ধি করব। আমরা এখানে কমান্ড এরিয়া বৃদ্ধি করব যেন ধানের আবাদ থেকে শুরু করে কৃষকরা ফসল ঘরে তুলতে পারে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য মতে রাজশাহী বিভাগে ৯,১০০টি গভীর নলকূপ দিয়ে ৩ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হচ্ছে। উপকারভোগী আছেন প্রায় ৫ লাখ কৃষক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা কর্মসূচি স্থগিতের অংশ হিসেবে বন্ধ থাকবে দরিদ্র দেশগুলোতে এইচআইভি, যক্ষ্মাসহ জীবন রক্ষাকারী ওষুধের সরবরাহ। এর মধ্যে নির্দেশনা পাঠানো হয়েছে ইউএসএইডের অংশীদারদের কাছে। ফাঁস হওয়া নথি পর্যালোচনা করে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তে মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে কয়েক কোটি রোগী। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা কর্মসূচি স্থগিতের খবর আসে দিন কয়েক আগে। ফাঁস হওয়া নথির বরাত দিয়ে যা প্রকাশ পায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এবার সে নথি পর্যালোচনা করে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বন্ধ থাকবে ইউএসএইডের আওতায় দরিদ্র দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস এবং নবজাতক শিশুদের জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহও। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার থেকে ইউএসএইডের অংশীদার ও সহযোগীরা এই নির্দেশনা পেতে শুরু করেন। তাদের অনতিবিলম্বে কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে। গত ২০ জানুয়ারি ক্ষমতা নিয়েই বিশ্বব্যাপী মার্কিন সহায়তা বন্ধে ট্রাম্প যে নির্বাহী আদেশ দেন, এটি তারই অংশ। যুক্তরাষ্ট্র যেসব দেশে সহায়তা করত সেগুলো পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। পর্যবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অন্তত আগামী ৯০ দিন স্থগিত থাকবে সহায়তা কার্যক্রম। এর আগে সোমবার ইউএসএইডের প্রায় ৬০ জন উচ্চ পদস্থ কর্মকর্তাকে ছুটিতে পাঠায় ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে শীর্ষ পর্যায়ের মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান ক্যামোনিক্সকে একটি নির্দেশনা পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। কোম্পানিটি ইউএসএইডের হয়ে বিশ্বব্যাপী এইচআইভি, ম্যালেরিয়া সহ প্রাণঘাতী বিভিন্ন রোগের ওষুধ সহায়তা পাঠাতো। ক্যামোনিক্স জানায়, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বাড়তে পারে এইচআইভির সংক্রমণ। অনেক বেশি অসুস্থ হতে পারেন রোগীরা। এখানেই শেষ নয়, এসব পদক্ষেপ বিশ্বব্যাপী সহায়তা কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ওষুধের সরবরাহ বন্ধ হলে উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে গভীর সংকট দেখা দিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। সৌদি আরবে দক্ষ কর্মী পাঠাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার, যা ভবিষ্যতে সৃষ্টি করবে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ। মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সৌদি আরবে ভিশন 2030-এর আওতায় বিভিন্ন মেগা প্রকল্পে বিপুল সংখ্যক বিদেশি কর্মীর শ্রমবাজার সৃষ্টি হয়েছে। এই শ্রমবাজার নিজেদের কর্মী পাঠানোর জন্য বিভিন্ন দেশের প্রতিনিধিরা সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষ কর্মীদের আগ্রহী করতে সরকার নিয়মিত শ্রম মেলা ও সেমিনারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। অবশ্যই আসবেন, আপনারা দেশের জন্য আপনি চলে এসে দেশের উপকার করতেছেন, দেশের বেকার সমস্যা কমতেছে, আবার এখান থেকে এসে আপনার পরিবারকে সাপোর্ট করে আরেকটা উপকার করতেছেন, রেমিটেন্স পাঠায় আবার আরেকটা উপকার করতেছেন। যারা আপনারা প্রপার চাকরি পাবেন তাদের তো নিজের জন্য উপকার, পরিবারের জন্য, দেশের জন্য, কিন্তু একটু খোঁজ খবর নিয়ে আসতে হবে। বিতর্কের বিপিএলে পাওনা টাকা না পাওয়ার তালিকা আরও দীর্ঘ হলো। পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেছেন দুর্বার রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট ও সহকারী কোচ। এর আগে ড্রাফট থেকে দলে ভিড়িয়ে পাকিস্তানের অলরাউন্ডার সাদ নাসিমকে বিপদে ফেলার অভিযোগে উঠেছে এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। যদিও অদৃশ্য কারণে সবকিছুর পরেও নিশ্চুপ ক্রিকেট বোর্ড। নতুন দিন, নতুন বিতর্কে শিরোনামে দুর্বার রাজশাহী। এবারের অভিযোগ ছাপিয়ে গেল আগের সবকিছুকে। দুর্বার রাজশাহী সন্দেহের জন্ম দিয়েছিল প্লেয়ার্স ড্রাফটের টেবিলে, যেখানে মাত্র 2 জন বিদেশি নিয়ে 13 জনের স্কোয়াড সাজায় দলটা। একজন লাহিরু সামারকুন, অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম। সামারকুনকে দেখা গেলেও নাসিমের দেখা পাওয়া যায়নি।
নাসিমের না থাকার কারণ অনুসন্ধানে নামে সময় সংবাদ। বেরিয়ে আসে থলের বেড়াল। ড্রাফট থেকে দলে ফেরালেও বিমান ভাড়ার টাকা পাঠায়নি দুর্বার রাজশাহী। এ নিয়ে বিসিবি আর রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি দুপক্ষেরই দ্বারস্থ হয়েছিল নাসিমের এজেন্ট, তবে সমাধান মেলেনি। BCB hasn't taken any action. I have complained it to Saiful, like this player in the Darbar Rajshahi, Shad Naseem, who was drafted. They hasn't booked his ticket. I was chasing manager OP, and he hasn't booked the ticket. Available. We submitted the NOC. I spoke to Saiful. Saiful just asked me for the name, and he hasn't took any action. যদিও সাদ নাসিমের জন্য বিমান ভাড়া না পাওয়াটা এক হিসেবে ভালোই হয়েছে, না হলে নিজ খরচে বিপিএলে এসে পারিশ্রমিক না নিয়েই দেশে ফেরার বিমানে চড়তে হতো, যেমনটা হয়েছে রাজশাহীর 2 কোচিং স্টাফ সদস্যের সঙ্গে। পাওনা টাকা না পেয়ে দলটার সহকারী কোচ ইফতিখার আর কম্পিউটার অ্যানালিস্ট ফয়সাল বাধ্য হয়ে দেশে ফিরে গেছেন। যদিও দেশ ছাড়ার আগে দ্বারস্থ হয়েছিলেন বিসিবির, তবে অদৃশ্য কারণে এবারও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি ক্রিকেট বোর্ড। দুর্বার রাজশাহীকে নিয়ে এত সব অভিযোগের পরেও বিসিবির চুপ থাকা রহস্যের জন্ম দিচ্ছে। একের পর এক নিয়ম ভাঙার পরেও কেন এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ফারুক আহমেদের বোর্ড, সে প্রশ্নও উঠছে। রাজশাহী প্লে অফে উঠলে প্রশ্নের ডালপালা বাড়বে। দেখার বিষয় ক্রিকেট বোর্ড আর কতদিন নিজেদের মুখ বন্ধ রাখতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই দুর্ভোগ আমরা চাই না, এবং আমরা এখন থেকেই আমি আমার স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায়। রেলের যারা ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। মধ্যরাতে উপদেষ্টার সঙ্গে শ্রমিক নেতা ও বৈষম্য বিরোধীদের বৈঠক, দাবি পূরণের আশ্বাসে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু। 4 দিন পর কর্মবিরতি থেকে সরে এলেন খুলনার ট্যাঙ্ক লরির মালিক শ্রমিকরা। পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে তেল উত্তোলন শুরু। এবং কালোবাজারের কবজায় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই, পাণ্ডুলিপি ছাপিয়ে নীলক্ষেতের দোকানে বিক্রি। অসাধু প্রেস মালিকদের দুষছে এনসিটিভি, দ্রুত বই সরবরাহের তাগিদ। এ ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।